তো দেখো বাংলাদেশ, আমরা বাংলাদেশ থেকে আরো ছোট করতে করতে কোথায় যাব? এত ছোট হয়ে গেল, আমরা এখন মহাকাশে আছি। হ্যাঁ, ওকে। তো আমরা যদি বাইরে থেকে পৃথিবীকে দেখি দূর থেকে, তাহলে দেখবো কি যে পৃথিবীতে স্থল আছে এবং জল আছে, তাই না? তো তোমরা ছোটবেলা থেকে একটা কোয়েশ্চেন সবসময় অ্যান্সার করো এবং একটা কোয়েশ্চেন সবাই জানো যে পৃথিবীর কত পার্সেন্ট পানি, কত পার্সেন্ট স্থল, কত পার্সেন্ট জল, তাই না? এই কোয়েশ্চেনের মধ্যে একটা ঝামেলা আছে, আমি একটু পরে সেটা বোঝাচ্ছি। তার আগে চলে আসো এখানে। যদি আমরা দেখি ম্যাক্সিমাম পোর্শন কি দেখা যাচ্ছে নীল কালারের, এগুলা কি সমুদ্র না? সমুদ্রের পানি, মহাসমুদ্র, সমুদ্র। হাইতি, হাইতি। আচ্ছা যাই হোক, তো এটা হচ্ছে আমেরিকা মহাদেশ, কানাডা, ইউনাইটেড স্টেটস, তারপর হচ্ছে এখানে মেক্সিকো থেকে ব্রাজিল, তোমাদের প্রিয় আর্জেন্টিনা সব এখানে আছে। ব্রাজিলের পাশে আর্জেন্টিনা থাকে, এটা বড় করে দেখানো নাই। আচ্ছা, চিলি হচ্ছে চিকন একটা দেশ। তো যাই হোক, এইখানে বলতো এই সাদা সাদা কেন এখানে? এগুলা মরুভূমি। তো আমরা একটা কাজ করি, আমরা বাংলাদেশে যাই, তো বাংলাদেশে আমরা একবারে আমাদের ব্যাচে চলে আসি। হ্যাঁ, তো ব্যাচটা এইভাবে করা আছে, অ্যাডভান্স বায়োলজি বাই ডাক্তার সাকিব। তো আমরা সেখানে চলে যাবো এখন। এই যে এই যে এই যে এই যে এই যে চলে আসছি, এই যে করোনেশন স্কুলের মাঠ। ঠিক আছে, ওকে। তাহলে আমাদের বিল্ডিং হচ্ছে এখানে, এখান থেকে। কখনো তুমি দেখোনি না? আচ্ছা, এই উপর থেকে আজকে দেখলাম। ওকে, তো আমাদের পৃথিবী সম্পর্কে আমাদের কিছু আইডিয়া হলো, কিছু বিষয় আমরা জানলাম। তো আমাদের বই নিয়ে পড়াশোনাটা করতে হবে, বইয়ে যেতে হবে, বই পড়তে হবে। আমি এটা কেটে দিই। তাহলে সবাই আমরা 14 নম্বর অধ্যায় বের করে ফেলি। অধ্যায়ের নাম কি? পরিবেশ ও ভূমিরূপ। অনেক দাগানো টাগানো আছে, আমি এবার তোমাদের জন্য দাগাই দিবনি, সমস্যা নাই, ঠিক করে ফেলবো। পরিবেশ ও ভূমিরূপ, চ্যাপ্টার 14, পরিবেশ ও ভূমিরূপে আমাদের এই অধ্যায়ে আসলে কি আছে শোনো। এই অধ্যায়ে কি আছে আমরা একটু সংক্ষেপে বলে আমরা প্রত্যেকটা পয়েন্ট শুরু করবো, কারণ আমাদের অল্প সময়ে এটা শেষ করতে হবে, অল্প দিনে আর কি। তো প্রথমত একটা ভূমিকা আছে, এরপরে আছে ভূগর্ভস্থ পানি। মানে ভূগর্ভস্থ পানি মানে কি? মাটির নিচে, মানে অনেক নিচে যে পানি আছে তাকে আমরা কি বলি? ভূগর্ভস্থ পানি। ওকে, এরপরে হচ্ছে, এরপরে কি কি আছে? ভূমিরূপ বিভিন্ন রকম কেন হয়? প্রথমত ভূ অভ্যন্তরস্থ প্রক্রিয়া, মানে পৃথিবীর ভিতরে অনেক কিছু ঘটে। ভূগোলে তোমরা এই জিনিসগুলো অনেক কঠিন, বুঝছো? মানে ভূগোল আসলে মানুষের যেমন ভূগোল পড়ানো সহজ, কিন্তু ভূগোল পড়া আসলে একটু কঠিন। ঠিক আছে, তো ভূগোল আমরা চেষ্টা করব প্রত্যেকটা বিষয় বুঝে বুঝে চিন্তা করে এবং ডিসক্রাইব করে পড়ার জন্য। ঠিক আছে, আমি যে কথাগুলো যেভাবে বলবো, যেভাবে প্রেজেন্ট করবো, ওটা যদি তুমি বুঝতে পারো, শুনতে পারো, তাহলে আশা করি তুমি পারফেক্টলি এটা মনে রাখতে পারবা। তো এরপরে বিভিন্ন রকম পৃথিবীর ভূমি কেন হয়, এরকম কি কি আছে। তো পৃথিবীর ভূমি আসলে কেমন? আগ্নেয়গিরি সম্পর্কে বলা আছে, আগ্নেয়গিরি কেমন আছে, কি কি আছে, কেন সৃষ্টি হয়, কিভাবে সৃষ্টি হয়। এরপরে আরো কিছু বিষয় আছে, যেমন পাথর কেন ফেটে যায়। ঠিক আছে, তারপর সমুদ্রের পাশে যে পাথরগুলো থাকে সেগুলো দেখতে এরকম কেন, এরকম চিরে চিরে গেছে কেন, এই সব কিছু নিয়ে পড়াশোনা করতে হবে আমাদের। ইভেন এই যে যে ভাস্কর্য, যে পাথরে যেগুলো বানায়, এইগুলা, এগুলা কি মার্বেল পাথর, এগুলা কেন ধ্বংস হয়ে যায় বা কেন কোন কারণে নষ্ট হতে পারে, এইসব বিষয়ে আসলে এখানে আছে। তো কেউ কেউ এটা পড়েছো, কারণ আমি কিছু ব্যাচে এটা ক্লাস নিয়েছিলাম আর ম্যাক্সিমাম ব্যাচে নেওয়া হয়নি। তো আমরা শুরু করব, চলে আসো। ছেলেদের ব্যাচে ক্লাস নেওয়া হয়েছে, মেয়েদের ব্যাচে নেওয়া হয়নি। তো আমরা শুরু করি। শুরু করার আগে তোমাদেরকে আগে আমি একটু দেখাই যে আসলে পৃথিবীতে, মনে করো আমরা পৃথিবীতে হাঁটা শুরু করলাম। হ্যাঁ, ধরো তোমরা সমুদ্র দেখতে গেছো কে কে? কালারটা চেঞ্জ করতে হতো, কিন্তু প্রথমে তো সমুদ্র দেখতে গেছো কে কে বলো তো? হাত তোলো, সমুদ্র দেখতে কে কে গেছো? এত। আর পাহাড়? ও, পাহাড় দেখতে গেছো। কোথায় পাহাড় দেখছো? বসে বলো, সমস্যা নেই। ভেলোরে? ও, পাহাড় দেখতে ইন্ডিয়ায় ভেলোরে চলে গেছে। আচ্ছা, যাই হোক। হ্যাঁ, না আমি বুঝতে পেরেছি, আমি তো মজা করে বললাম। দেখো সবাই খেয়াল করো, মনে করো আমরা হাঁটটা শুরু করলাম। হ্যাঁ, আমরা এখন হাঁটতেছি, মনে করো বাসায় রাগ করে ভালো যে হাঁটা শুরু করছো। ঠিক আছে, এখন হাঁটতে হাঁটতে
বহুদূর যেতে যেতে তোমার এক সময় পাহাড় পড়ছে, সামনে দেখছো কি ভাই আরো বড় পাহাড়, হ্যাঁ এবার দেখলে কি হঠাৎ একটা নদী চলে আসছে, ঠিক আছে, হ্রদ, এরপরে সামনে কি চলে আসছে, যাই হোক এটা আঁকানো ছিল। এবার আমরা যাব হচ্ছে সামনের দিকে, তোমার এবার ইচ্ছা হচ্ছে একটু সমুদ্র দেখে আসি, তো সমুদ্রের কিনারে গেলা, সমুদ্র সৈকতে। এখন এই সমুদ্র সৈকতে মনে করো তুমি এখানে সমুদ্র সৈকতে দাঁড়ায় আছো, হ্যাঁ এখন সমুদ্র সৈকতের পাশে সমুদ্র কি এরকম গভীর হয়ে যাবে, এরকম কি হবে, মনে করো তুমি এখানে দাঁড়ায় আছো, এবার এভাবে হাঁটতে হাঁটতে একটু সামনে গেছো, টুপ করে মনে করো গভীর খাদে পড়ে গেছো, এটা কি হবে? তাহলে সমুদ্র কি এভাবে থাকে, কেমন থাকে, সমুদ্রের গভীরতাটা কিভাবে আসলে প্রকাশ পায়, এভাবে এভাবে যায়, তাই না? তো দেখো এই যে পৃথিবীর ভূমি সব জায়গায় কি একই রকম, সমুদ্র গিয়ে আস্তে আস্তে এভাবে গিয়ে এক পর্যায়ে গিয়ে কি হবে, গভীর হয়ে যাবে, ঠিক আছে? তো এখন খেয়াল করো, তাহলে পৃথিবীর ভূমি কি সব জায়গায় সব সেম থাকে? থাকে না, কোথাও উঁচু, কোথাও নিচু, কোথাও পাহাড়, কোথাও খাদ, কোথাও সমুদ্র, তাই না? এইসব, তো এই যে ভূমিটা সব জায়গায় সেম না, এটাকে আমরা বলছি হচ্ছে পৃথিবীর যে ভূমিরূপ। তাহলে এই অধ্যায়ের নাম কি? পরিবেশ ও ভূমিরূপ। আমাদের চারপাশে যা আছে সেগুলো কি? পরিবেশ। এখন এই অধ্যায়ে কি কি আছে আমরা পড়ে ফেললাম, এখন চলে আসি আমরা যে ভূমিকাতে কি আছে। আমি একটু কনসাইজ করে পড়াচ্ছি কারণ অল্প সময় শেষ করবো। তো ভূমিকার মধ্যে অনেক কিছু আছে, প্রত্যেকটা লাইন আগে আমরা ডিটেলসে পড়তাম, তো এখন এখানে যা আছে সার সংক্ষেপটা আমি একটু বোঝাই দিব। প্রথম বিষয়টা খেয়াল করো, তোমরা আগেই বলে ফেলছো যে পৃথিবীতে প্রথম লাইনে কি আছে, পৃথিবী পৃষ্ঠের 1/3 কম অংশ জুড়ে রয়েছে স্থলভাগ। তার মানে পৃথিবীর 1/3 কম মানে কি? 1/3 মানে কি? আচ্ছা 100%-এর 1/3 কি হয় বলতো? 3/1 কি? 3 দিয়ে ভাগ করলে কত হবে? 33.33। 33। তাহলে দেখো যদি কখনো কেউ বলে যে 2/3, তাহলে কি হবে? 2/3 66.66। আচ্ছা যদি কেউ বলে 3/4 মানে 4/3, তাহলে কি হবে? 100-কে 4 দিয়ে ভাগ করলে কত হয়? কালার হচ্ছে ব্যাকগ্রাউন্ড তো সেম না, আমি ইউজ করি যেগুলো সেগুলো খাবে না। তো 100%-এর 4 ভাগ করলে কি হচ্ছে? 25। তার 3 ভাগ কত? তাহলে 4/3 মানে কি? 75%। বুঝছো? তাহলে 4/3 মানে কি? 75%। আর 3/2 মানে কি? 66%। তো এরকম অনেক কথা লেখা আছে, 4/2, 3/2। তো আমরা এখানে একটা হিসাব পাইছি আমাদের বইয়ে, পৃথিবী পৃষ্ঠের স্থান হিসেবে 70%-এর বেশি হচ্ছে জলভাগ। তো আমি যদি তোমাদেরকে এখন প্রশ্ন করি যে পৃথিবীর কত পার্সেন্ট জল, অ্যান্সার দাও। 70%। সবাই কি ঠিক আছে? এখন দেখো এই কোশ্চেনের মধ্যে একটা সমস্যা আছে। আমি কি কোশ্চেন করছিলাম? পৃথিবীর কত পার্সেন্ট জল, তাই না? এখন পুরা যে পৃথিবী, আমাদের পৃথিবীর কি 70% জল? কোশ্চেনটা কি হবে? পৃথিবী পৃষ্ঠের কি হবে, মানে পৃথিবীর যে সারফেস, ভূপৃষ্ঠের কত পার্সেন্ট জল, বুঝতে পারছো? তাহলে কোশ্চেনটা কি হবে? ভূপৃষ্ঠের কত পার্সেন্ট জল, তখন অ্যান্সার কি হবে? 70%-এর বেশি। তো আমি শীট থেকেও দেখাই দিব। দেখো সবাই শীটে প্রথম 2টা লাইন একটু পড়ো, ফাস্ট পড়ানোর জন্য আমি শীটটা তোমাদেরকে দিয়েছি বোঝানোর জন্য। আজকে আমরা পুরো শীটটা আশা করি পড়ে ফেলতে পারবো, সবাই একটু মন দিয়ে শুনলে হয়। পৃথিবী পৃষ্ঠ বা ভূপৃষ্ঠের 70%-এর বেশি হচ্ছে জলভাগ, তাহলে 30%-এর কম কি হবে? স্থলভাগ। ক্লিয়ার? এই 2টা পয়েন্ট সবাই বুঝছো? ওকে ডান। এবার আসো পরের অংশটুকু নিয়ে আমরা পড়াশোনা করবো। প্রথমে বলা আছে ভূগর্ভস্থ পানি, কিন্তু ভূগর্ভস্থ পানি ইংলিশ নাম কি? গ্রাউন্ড ওয়াটার। তো ভূগর্ভে যাওয়ার আগে তোমাকে আগে জানতে হবে পৃথিবীতে কোথায় কেমন পানি আছে, তাই না? তারপরে আমরা ভূগর্ভে যাব, বুঝছো? তাহলে পৃথিবীর কোথায় কেমন পানি আছে আমরা যদি পড়তে চাই, তাহলে আমাদের বইয়ের শুরুতে কি লেখা আছে দেখো। তোমরা নিশ্চয়ই তোমাদের বাড়ির আশেপাশে নদী, নালা, খাল, বিল, পুকুর, ডোবা কিংবা হ্রদ হাওরের পানি দেখছো সবাই? ঠিক আছে, শুধু তাই নয়, নিশ্চয়ই বর্ষাকালে আকাশ ভেঙে বৃষ্টিও হতে দেখেছো। আকাশ ভেঙে ভেঙে বৃষ্টি পড়ে, এটা হচ্ছে রূপক অর্থে, এটা সাহিত্যের ভাষা। দেখো তোমাদের বইয়ে কি বলছিলাম, সাহিত্য বেশি না। এরপরে আসো, তাই তোমাদের ধারণা হতে পারে ভূপৃষ্ঠের স্থলভাগের এই পানি বুঝি পৃথিবীর পানির বড় একটা অংশ। আসলে এটি মোটেও সত্যি নয়। ভূপৃষ্ঠের এই পানি পৃথিবীর মোট পানির অত্যন্ত ক্ষুদ্র একটা অংশ।
তো এটা নিয়ে বলা আছে মেইনলি পৃথিবীতে কতটুকু পানি আছে, তার কত পার্সেন্ট কোথায় আছে, এটা নিয়ে আমরা একটু পড়াশোনা করব। তো এইখানে লেখা আছে, তো আমরা এটা একটা ফ্লো চার্টের মাধ্যমে পড়বো, সেটা আমি শিটে দিয়েছি, তোমাদের আর কষ্ট করে লেখার দরকার নেই, কারণ লিখতে গেলে সময় লাগতো, আমি দিয়ে দিয়েছি। তো প্রথমে সবাই একটু খেয়াল করো, দ্রুত পড়বো এই জন্য লিখ দেওয়া হয়েছে। তো পানি ইংলিশ নাম কি? ওয়াটার। তো পানির ক্ষেত্রে পানি দুইটা উপাদানে আমরা ভাগ করতে পারি, দুই রকম পানি হতে পারে, লোনা পানি আর কি স্বাদু পানি। রিপিট করো, কি লোনা পানি আর স্বাদু পানি। এখন মোট পানির দেখো, আমরা যে আর্থের যে ছবিটা দেখতেছিলাম ওইখানে সব নীল নীল ছিল না? বলতো সমুদ্রের পানি কি হয়? লোনা পানি। সমুদ্রের পানি কি? তাহলে ম্যাক্সিমাম আসলে কি সমুদ্রের পানি না? তাহলে ম্যাক্সিমাম পোর্শন কি হবে? লোনা পানি হবে। তাহলে 98% আসলে কি হবে? লোনা পানি। আর বাকি যেসব পানি আমরা মাটির নিচ থেকে তুলি বা বৃষ্টি হয় বা আশেপাশে যা আছে এগুলো হচ্ছে স্বাদু পানি। তাহলে মোট পানির 98% লোনা পানি আর 2% হচ্ছে স্বাদু পানি বা মিঠা পানি। আচ্ছা, লোনা পানির আরেকটা নাম কি? টেস্ট কি? লবণাক্ত। এর আরেকটা নাম কি জানো তো সবাই? যে জানো না সে লিখে রাখতে পারো, লবণাক্ত পানি। ওকে, এখন আসো অবস্থান। লোনা পানি আসলে কোথায় থাকে? লোনা পানি থাকে হচ্ছে দেখো সমুদ্র আর মহাসমুদ্রে। তার মানে লোনা পানিটা কোথায় থাকবে? সমুদ্রে, মহাসমুদ্রে। এখন পরবর্তীতে এটা নিয়ে আমাদের একটু বেশি পড়াশোনা করতে হবে। যদি আমরা পুরা স্বাদু পানিকে 100% চিন্তা করি তাহলে সেটা তিনটা অংশে আমরা পাচ্ছি। প্রথমটার নাম কি দেখো তো? বরফ বা হিমবাহ। তো আমরা ওই যে উত্তর মেরু দক্ষিণ মেরু মনে হয় আমি তোমাদের ওই আর্থ দেখাতে পারিনি। মনে করো এটা পৃথিবীর এটা কি মেরু? উত্তর মেরু। আর এটা কি মেরু? এই উত্তর মেরুতে বরফ আছে না, দক্ষিণ মেরুতে বরফ আছে না? তো এই যে মেরুর বরফ, আমরা জানি যে মেরুর বরফ গলে কোথায় পড়ে? সমুদ্রে আসে। এখন নর্মালি তোমাদের মাথায় আসতে পারে মেরুর বরফ গলে সমুদ্রে আসে, তার মানে সমুদ্রের পানি তো লবণাক্ত, নিশ্চয়ই বরফও লবণাক্ত। কিন্তু মজার বিষয় হচ্ছে এই যে দুই মেরুতে যে বরফ আছে এই বরফগুলো লবণাক্ত পানি না, এই বরফগুলো হচ্ছে স্বাদু পানি বা মিঠা পানি। বুঝছো? তাহলে এই বরফগুলো হচ্ছে স্বাদু পানি। তাহলে দেখো কত পার্সেন্ট, যত পৃথিবীতে যত স্বাদু পানি আছে তার 69 মানে 69% হচ্ছে বরফ বা হিমবাহ। ক্লিয়ার? তাহলে বরফ বা হিমবাহ কত? 69%। এখন প্রশ্ন হচ্ছে অবস্থান কোথায়? দেখো কি কি আছে সবাই বলো। উত্তর মেরু, তারপর দক্ষিণ মেরু, আর কোথাও কি আছে? তোমাদের মাঝে আমি পড়াইছিলাম বাস্তুতন্ত্র পড়ানোর সময় যে পাহাড়ের উপরে বরফ ছিল, ওই যে পানি চক্র পড়াইছিলাম, মনে আছে? যে বরফ গলে গলে নদী হইতো। তাহলে পাহাড়ের উপরে বরফ থাকে না? সেই বরফগুলা কি লবণাক্ত মানে নোনা নাকি মিঠা? সেগুলোও মিঠা। সেগুলোও ওই হিমবাহ বা বরফের মধ্যে, মানে যে বরফ গলে মিঠা পানি হয় সেগুলাই হচ্ছে এর মধ্যে পড়বে। উঁচু পর্বত শৃঙ্গ। ক্লিয়ার? এবার বলো সবাই, তাহলে বরফের মধ্যে কি কি আছে? উত্তর মেরু, দক্ষিণ মেরু, পর্বত শৃঙ্গ, এইখানকার যে বরফ। এখন 69%, এর থেকে বেশি কি আর কেউ হতে পারবে? পারবে না। একটু পরে আমি এটা নিয়ে কথা বলবো, এটা মেডিকেল একটা কোয়েশ্চেন আসছিল, আমি বলছি। তার আগে দেখো শেষ করে আসি। এরপরে আছে কি ভূগর্ভস্থ পানি, মানে কি মাটির গভীরে। কত গভীরে ভাইয়া? ভূগর্ভে। পাশে নিচে লিখে নাও ভূগর্ভে। তাহলে ভূগর্ভস্থ পানি ভূগর্ভে থাকে অবস্থান বা মাটির নিচে থাকে কত পার্সেন্ট? 30% ভূগর্ভে। আচ্ছা ভূগর্ভস্থ কয়টা? ভূগর্ভ কয়টা লেটার আছে? 1 2 3, তাহলে কত পার্সেন্ট হবে? 30%। পচা, এটা পচা হয় নাই ভালো। নদী আর হ্রদ, নদী আর হ্রদে কত পার্সেন্ট আছে? 1%। এখন ভাই নদী আর হ্রদ, কিছু নদী আর হ্রদ, নদী পানি কোথায় গিয়ে, মানে কোন পানি নদীর মধ্যে গিয়ে মেশে? খাল বিল। আবার নদী বললেই কোন শব্দ চলে আসে? নালা। মানে খাল বিল, নদী, নালা। আর মেঘ বললে কি আসবে? তো এইগুলা সব হচ্ছে এই 1%-এর মধ্যে। ঠিক আছে? তার মানে তুমি চিন্তা করো আমাদের আশেপাশে যত নদী আছে, আমরা তো চিন্তা করি নদীর মধ্যে তো অনেক পানি আছে, পৃথিবীতে লাখ লাখ নদী আছে, আছে না? তো এত নদীর পানি সব মিলে এই স্বাদু পানির মাত্র কত পার্সেন্ট? 1%। তখন চিন্তা করো পৃথিবীতে কত পানি আছে। ঠিক আছে, এবার চলো তাহলে এখন যদি প্রশ্ন করা হয় তোমাকে স্বাদু পানির সব থেকে বড় উৎস কি, অ্যান্সার কি হবে? অ্যান্সার দাও, ওই যে পেছনে বলো। স্বাদু পানির সবচেয়ে বড় উৎস কি হবে? দাঁড়াই বলো কি হবে তাহলে? সবচেয়ে বড় উৎস বরফ। কেন বলো? ঠিক আছে, দেখছো আমি ঠিকঠাক মানুষকে কোয়েশ্চেন করতে পারছি। দাঁড়ায় থাকো, হ্যাঁ দাঁড়ায় ক্লাস করো। তাহলে দেখো স্বাদু পানি বা মিঠা পানি, এর ভেতরে তোমরা সবাই বলো তাহলে সবচেয়ে বেশি পার্সেন্ট কোনটা? বরফ বা হিমবাহ। তাহলে স্বাদু পানির সব থেকে বড় উৎস, মেডিকেল পরীক্ষাতে 21-22 সালে আসছিল, স্বাদু পানির সবচেয়ে বড় উৎস হচ্ছে
বরফ বা হিমবাহের পানি। এখন প্রশ্ন হচ্ছে ভাই কোন মেরুতে বেশি বরফ, তোমরা কি জানো? উত্তর মেরু নাকি দক্ষিণ মেরু? নিশ্চয়ই পর্বতে তো আর বেশি না। পাশে সবাই লিখে রাখো। হ্যাঁ, উত্তর মেরুর পক্ষে কে কে রে? আচ্ছা, আর দক্ষিণ মেরুর পক্ষে বাকি সবাই হাত, দক্ষিণ মেরু হাত তোলো। ও নিরপেক্ষ, আচ্ছা ঠিক আছে। আসলে এটা হচ্ছে উত্তর মেরু। সবচেয়ে বেশি বরফ কোথায়, মানে বেশি কোনটা? পাশে লিখে রাখো, বেশি উত্তর মেরুর বরফ। ঠিক আছে, কোন মেরু? উত্তর মেরুর বরফ। ঠিক আছে, তো এটা এটা হচ্ছে মেডিকেলে আসছিল, এরকম একটা কোয়েশ্চেন ছিল, বইয়ে ছিল, অন্য একটা স্যারের বই না, আমার স্টুডেন্টের পরীক্ষার সময় 21-22 সালে কি আমি পরীক্ষা দিচ্ছি নাকি? আচ্ছা, সহজ না, এটাই সবাই ভুল করছিল, কারণ ম্যাক্সিমামের বই এটা ছিল না। সবাই ভাবছিল কি হচ্ছে তোমার আর কি কি অপশন ছিল জানি, এখানে বলে গেছি। হ্যাঁ, আমি তো পরীক্ষা যখন দিছি তখন এই কোয়েশ্চেন তো আসে নাই। আমি তো পরীক্ষা দিছি 17-18 সালে, 18-19 সালে। আচ্ছা দেখো, 17 সালে তোমাদের বয়স কত ছিল? আচ্ছা ওকে, শোনো, এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে, তোমরা সবাই বইটা ওপেন করতে পারো। বইয়ে এতক্ষণ আমরা যা পড়ছি সেটা এখানে লেখা আছে। এই পাশে থার্ড ব্র্যাকেট দিয়ে এমসিকিউ লিখে রাখো, পাশে থার্ড ব্র্যাকেট দিয়ে এমসিকিউ লিখে রাখো, কারণ তোমাদের যে নতুন প্যাটার্ন, এই প্যাটার্নে তো এমসিকিউ প্রশ্ন আসবে, আসবে না? এখন এই অধ্যায় থেকে এমসিকিউ আসাতে এই জায়গাতে মাস্ট আসবে। পরীক্ষায় কি আসবে, যে হিমবাহের পরিমাণ স্বাদু পানির কত পার্সেন্ট? 69%। নদীর পানি কত পার্সেন্ট? 1%, তাই না? এগুলো আসতে পারে। তো এইটা পাশে থার্ড ব্র্যাকেট দিয়ে এমসিকিউ লিখে রাখো, তাইলেই হবে। এখন দেখো আমাদের বই এখানে একটা চার্ট লেখা আছে। এই চার্টটা আসলে কি চার্ট? এই চার্টের নাম হচ্ছে পাই চার্ট। সবাই লিখে রাখো পাশে, এই চার্ট হচ্ছে পাই চার্ট। কেন পাই চার্ট? এটা দেখতে কিসের মতো? এই পায়ের মান কত বলো তো? 3.1416 সার্ভার 1416650 এরকম কিছু। আচ্ছা 3.14, তাহলে পাই হচ্ছে 3.14 বা 3.1416। এখন পাই দেখতে কেমন বলো? এখানে আমি আসলে আগে আঁকছি তো, এই জন্য এরকম হয়ে গেছে। পাই এরকম না? বা যদি তুমি বইয়ের মতো আঁকাতে চাও তাহলে কেমন হবে? এরকম হবে না? এখন দেখো নর্মালি এটা কেন পাই হয়? আমরা এরকম গোল গোল কেক বার্থডেতে কাটছো না এরকম করে করে। এখন দেখো যখন তুমি এটা কাটবা, এটা কিসের মতো হয়ে গেছে? পায়ের মতো না? মানে গোল থাকলে সেখানে যদি কোনো কিছু কাটা হয় সেগুলো কিসের মতো হয়ে যায়? সব পাইয়ের মতো। তাই এই চার্টের নাম কি? পাই চার্ট। মনে থাকবে, এরকম কোনো প্রেজেন্ট যদি থাকে এটাকে কি বলা হয়? পাই চার্ট। ওকে, নেক্সট দেখো। ওকে, তাহলে এটা পারবা। চলে আসি এবার বৃষ্টি নিয়ে আমরা পড়াশোনা করব। খুবই ইম্পর্টেন্ট, বৃষ্টির 3টা পয়েন্ট পড়বো আমরা 5 মিনিটে। মন দিয়ে শুনতে হবে, খুবই সহজ, খুবই ইজি। তোমার নাম জানো কি ভাই? ওই যে দাঁড়ায় আছো, রিদিম। আচ্ছা দেখো, ঘটনা, বৃষ্টি নিয়ে কিছু ঘটনা। তো আমরা বছরের বিভিন্ন সময়ে, বলো বৃষ্টিপাত হয় কখন? বর্ষাকালে। তো বর্ষাকালে বৃষ্টিপাত দেখি। এখন তো বর্ষাকাল নাকি? এখন বর্ষাকাল, এখন প্রচুর বৃষ্টি হয় না? চেঞ্জ হয়েছে আবহাওয়া। যখন স্থলভাগের উপর বৃষ্টিপাত হয় তখন তারও কিছু সময় পর বেশ কিছু ঘটনা ঘটে। কি ঘটনা ঘটে আমি বলবো, তারপর তোমাকে বলতে হবে। ভাইয়া ঠিক আছে, সহজ, তুমি শোনো মন দিয়ে, তাহলে পারবা। এখন দেখো, এই ঘটনাগুলা ভালো করে বোঝার আগে আমরা হচ্ছে 3টা শব্দ বক্স করব, ঠিক আছে? 3টা পয়েন্টের মধ্যে তোমরা প্রথমে বক্স করবো হচ্ছে এই যে উদ্ভিজ্জের পৃষ্ঠস্থ প্রবাহ বা থ্রু ফ্লো, এরপর হচ্ছে পৃষ্ঠতলীয় প্রবাহ বা সারফেস রান অফ, আর থার্ড হচ্ছে অনুপ্রবেশ বা ইনফিল্ট্রেশন। এই 3টা শব্দ একটু বক্স করো। এই যে 3টা প্যারা লেখা, এই 3টা প্যারার হেডলাইনই হচ্ছে এরা, ঠিক আছে? আমি সেটা লিখেছি, আমি দেখাচ্ছি কি কি হবে। প্রথম যে বিষয়টা আমি বলবো, আমরা এটা ভালো করে শিখতে গেলে আমাদেরকে চিন্তা করতে হবে। তুমি স্কুলের মাঠে দাঁড়ায় আছো, এখন বৃষ্টি শুরু হয়েছে, ঠিক আছে? এখন স্কুলের মাঠের চারপাশে কি গাছপালা আছে না? কিন্তু মাঠের ভেতরে তো আর গাছপালা নাই, আছে? তাহলে বৃষ্টি যখন মাঠের ভেতরে পড়বে তখন সরাসরি কোথায়? মাটিতে পড়বে। কিন্তু যখন গাছপালার উপরে পড়বে তখন তো সরাসরি মাটিতে পড়তে পারবে। মনে করো এখানে একটা গাছ আছে, এখন বৃষ্টি হচ্ছে, এই গাছের উপরে পড়লো, তাহলে গাছে পড়ে তারপরে মাটিতে যাবে না? কিভাবে যাবে? মনে করো গাছের পাতায় পড়ছে, গাছের কাণ্ড লতা পাতায় পড়ার পরে এর গা বেয়ে বেয়ে কি হবে? মাটি পর্যন্ত যাবে। মনে করো ওই গাছের পাতা ওইখানে
আর গাছের শিকড় ওইখানে, তাহলে ওইখান থেকে পাতা দিয়ে পানি গড়ায় গড়ায় কোথায় যাবে? ওইখানে পড়বে না? তার মানে সহজ কথা হচ্ছে গাছ বেয়ে বেয়ে পানি পড়বে। রিপিট করো, কি বলছি? গাছ বেয়ে বেয়ে পানি পড়বে। এখন এই গাছ বাইতে গেলে গাছের গায়ে যে পৃষ্ঠ, এটা গাছের পৃষ্ঠ না, এটা কি উদ্ভিদ? গাছ না বলে আমরা কি বলবো? উদ্ভিদ। উদ্ভিদের পৃষ্ঠ দিয়ে কি হচ্ছে? প্রবাহিত হচ্ছে। কি হচ্ছে? উদ্ভিদের পৃষ্ঠ দিয়ে প্রবাহিত হচ্ছে। আচ্ছা, প্রবাহিত ইংলিশ কি? ফ্লো। প্রবাহিত ইংলিশ কি? ফ্লো। আচ্ছা, এখন থ্রু মানে কি? এটার উচ্চারণ কি? কই, থ্রু নাকি থরো নাকি থরো? কি থ্রু? থ্রু মানে কি? দিকে না, এটা কোনো কিছু দিকে বা ভেতর দিয়ে। এখন পানিগুলো আসলে গাছের গা দিয়ে বেয়ে বেয়ে পড়ছে, তাই না? তাহলে ফ্লো হচ্ছে। এখানে সাবজেক্ট কি? এখানে গাছ না, তাহলে এই জন্য এটার ইংলিশ নাম কি দেওয়া হচ্ছে? থ্রু ফ্লো। কিসের থ্রুতে যাচ্ছে? গাছের থ্রুতে, উদ্ভিদের থ্রুতে। উদ্ভিদের কি দিয়ে? উদ্ভিদের পৃষ্ঠ দিয়ে, তাই এর নাম কি হয়েছে? উদ্ভিদের মানে উদ্ভিজ্জের, প্লুরাল বলছো, উদ্ভিজ্জের পৃষ্ঠস্থ প্রবাহ। বুঝতে পারছো কেন এটার নাম এরকম দেওয়া হয়েছে? কারণ পানি আসতেছে, তারপরে গাছের উপরে পড়বে, গাছের পৃষ্ঠ বেয়ে বেয়ে মাটিতে যাবে, তাই এর নাম কি? উদ্ভিজ্জের পৃষ্ঠস্থ প্রবাহ। ক্লিয়ার? ইংলিশ নাম কি? থ্রু ফ্লো। ওকে, এখন মনে করো যেখানে গাছ নাই ওখানে কি গাছে পড়বে? ওখানে সরাসরি কোথায় পড়বে? মাটিতে। এটুকুই আমি বলছি তোমাদের শীটে, এখানে একটু লেখা আছে, সেটা একটু সংক্ষেপে গোছায় লেখা আছে। কি? গাছের ডালপালা, পাতা ইত্যাদির ভেতর দিয়ে অতিক্রম করে মাটিতে পৌঁছে যে প্রক্রিয়া, সেটাই হচ্ছে আমাদের এই যে উদ্ভিজ্জের পৃষ্ঠস্থ প্রবাহ। আর গাছপালা না থাকলে সেখানে কি হবে? সরাসরি ভূপৃষ্ঠে পতিত হয়। ক্লিয়ার? আমি দ্রুত শেষ করে যাবো তো, একটু ফাস্ট পড়াই। এবার চলে আসো পরেরটা। তাহলে এখন সব পানি কোথায়? মাটিতে। মানে যেগুলো গাছে পড়ছিল সেগুলোও মাটিতে, যেগুলা মাটিতে পড়ছিল সেগুলোও মাটিতে। এখন মাটিতে মনে করো পানি, এই যে তোমাদের যখন বৃষ্টি হয়, আসনামের রোডে তো সমুদ্র সৈকত হয়ে যায়, তাই না? এখন তোমরা মাঝে মাঝে এখানে ভিজিট দিতে আসবা আসনামের রোডে সমুদ্র সৈকতে, তাই না? নৌকার কথা বাদ দাও। আচ্ছা শোনো, তো আমরা হচ্ছে এই যে তুমি চিন্তা করো আসনামের রোডের যে সমুদ্র সৈকত, তো এই পানিগুলা কোথায় যাবে? মনে করো ওর বন্ধু ড্রেনে তো যাবে, ওর বন্ধু থাকে হচ্ছে প্রশান্ত মহাসাগরে, ঠিক আছে? এখন ও চিন্তা করলো ওর বন্ধুকে একটা মেসেজ দিবে, ঠিক আছে? ও হচ্ছে পানির ভেতরে একটা চিঠি লিখলো, লিখে পানির ভেতরে দিয়ে দিল। এখন শোনো, না মনের ঠিকানা ভাষাতে হবে না, আগে এগুলো আমরা শেষ করি। সেটা হচ্ছে তাহলে আসনামের রোডের পানিতে ও একটা চিঠি রাখলো, সেই চিঠি কোথায় পৌঁছাবে? প্রশান্ত মহাসাগরে, থ্রু ভারত মহাসাগর। হ্যাঁ, ভারত মহাসাগর হয়ে তাই যাবে, ঠিক আছে? এখন দেখো তুমি চিন্তা করো ভাইয়া, তাহলে ওইটা যদি ভারত মহাসাগরে যেতে চাই, প্রথমে কোথায় যেতে হবে? এই পানিটা ড্রেনে, ওরা বলছে ড্রেনে ঢুকছে, ড্রেন বাদ দাও, সবগুলো কোথায় যাবে? ড্রেনের মাধ্যমে নদীতে, রূপসা নদীতে। গুড। কোন নদীতে? রূপসা নদীতে। এই রূপসা নদী কোথায় যাবে বলো? বঙ্গোপসাগরে। উপসাগর, বঙ্গোপসাগরের থেকে কই নামবে? সাগরে। সাগর থেকে কই নামবে? কোন মহাসাগরে? ভারত মহাসাগরে, তাই না? তাহলে দেখো আসনামের রোডের সেই ছোট্ট চিঠি ওর বন্ধু ভারত মহাসাগরের থেকে পাশে প্রশান্ত মহাসাগর, ওইখান থেকে কুড়াই নিবে। পারবা না? এটা সম্ভব কিনা বলো? তাহলে এই পানি কি কোথাও দাঁড়ায় আছে? পানিগুলো কি রান করতেছে না? পানিগুলো চলতেছে না? রান করতেছে। অর্থাৎ যদি কোনো কিছু রান করে তাহলে পানি চলতেছে, প্রবাহিত হচ্ছে, রান করতেছে। কার উপর দিয়ে রান করতেছে? এগুলো কি ভূপৃষ্ঠ না? কার উপর দিয়ে? ভূপৃষ্ঠের উপর দিয়ে রান করে করে কোথায় যাচ্ছে? প্রথমে এখানে পড়ছে, পরে নদী, তারপরে কি সাগর, মহাসাগর। তুই কি বলতো? তিনটা পড়ো, নদী, সাগর, মহাসাগর। তাহলে কিসের উপর দিয়ে রান করতেছে? সারফেস, আমরা বাংলায় বললে কি বলবো? ভূপৃষ্ঠের উপর দিয়ে। ক্লিয়ার? তাহলে ভূপৃষ্ঠের উপর দিয়ে চলতেছে, তাহলে নাম কি হবে? পৃষ্ঠতলীয় প্রবাহ। আর এটা কি সারফেস না? সারফেসের উপর দিয়ে রান করছে, তাহলে নাম কি হবে? সারফেস রান অফ। বুঝছো? মনে থাকবে? তাহলে সারফেস রান অফে কি হয় দেখো, এইটা সবাই একটু গোল করো, যে ভূপৃষ্ঠের উপর দিয়ে, ভূপৃষ্ঠ আর পৃষ্ঠ শব্দটা গোল করে এই পৃষ্ঠ তলীয়র সাথে কানেক্ট করে দাও, তাহলে পৃষ্ঠতলীয় আর ভূপৃষ্ঠ, ঠিক আছে? পৃষ্ঠতলীয়, ভূপৃষ্ঠ, পৃষ্ঠতলীয় প্রবাহ, সারফেস রান অফ। প্রবাহিত হয়ে প্রথমে যাবে নদী, সেখান থেকে কই যাবে? সাগর, সেখান থেকে কোথায় যাবে? মহাসাগর। বুঝছো? তাহলে সেকেন্ড পয়েন্টটা কি আমাদের কাছে ক্লিয়ার? পানিগুলো সারফেস দিয়ে প্রবাহিত হচ্ছে, সারফেস রান অফ, পৃষ্ঠতলীয় প্রবাহ। এবার চলে আসি, এটা বইয়ে একরকম লেখা আছে, আমি একটু সুন্দর করে আগে বোঝাই, তারপরে তোমরা অ্যান্সার দিবা। তো
এখন মনে করো যে এইখানে ধরো যে এই পাশের জায়গাগুলো বা তোমাদের বাসার আশেপাশে কি বৃষ্টি পড়লে পানি জমে না, সেই পানিগুলো তো সবাই ড্রেনে যায়, কিন্তু সবাই কি ড্রেনে যায়, কিছু অংশ ওই মাটির নিচে ঢুকে যায় না। এখন প্রশ্ন হচ্ছে মাটির নিচে কিভাবে ঢুকে যাবে, সেই প্রক্রিয়ার নাম কি, এইখানে লেখা আছে সেই প্রক্রিয়ার নাম হচ্ছে অনুপ্রবেশ বা ইনফিল্ট্রেশন। আমি বুঝাই দিচ্ছি। প্রথমে চিন্তা করো, মাটি যদি এমন হতো যে পানিগুলো এখানে ছিল সবাই সাগরে চলে যাচ্ছে, সমুদ্রে চলে যাচ্ছে, তাহলে কি কেউ থাকতো এখানে? কি প্রবলেম হতো? আমাদের আশেপাশে যে গাছপালাগুলো আছে এগুলো মাটি নেবে না পানি থেকে, সরি পানি নিবে মাটি থেকে। আচ্ছা ঠিক আছে, মাটি থেকে পানি নিবে, ওকে। তাহলে মাটির ভেতরে পানি যাইতে হবে না, বলো মাটির ভেতরে পানি যাইতে হবে না? তাহলে মাটির ভেতরে পানি যাবে কিভাবে? সিম্পল, দেখো আমরা আগে জানবো মাটির ভেতরে যে পানি থাকে। তোমরা কখনো মাটি খুঁড়েছো? মাটি খুঁড়লে দেখবা, মাটি খুঁড়লে মাটির আস্তে আস্তে তুমি নিচের দিকে যাবা, দেখবা যে নরম হয়ে যাচ্ছে মাটি বা ভেজা ভেজা থাকে, তার মানে ওইখানে কি থাকে, পানি থাকে। কিন্তু মাটি আর পানি মিক্স থাকে না। বিষয়টা কেমন, মাটির ভেতরে কিছু ফাঁকা ফাঁকা জায়গা থাকে, সেই জায়গাগুলোতে পানি থাকে। এখন প্রথম বিষয়টা হচ্ছে মাটির ভেতরে যে ফাঁকা জায়গা তার নাম কি? তার নাম হচ্ছে কৈশিক স্থান। দেখো আমি লিখেছি কি, মাটির অভ্যন্তরে ক্ষুদ্র ক্ষুদ্র ফাঁকা জায়গা, এটার নাম কি? এটা বক্স করে ফেলো, কৈশিক স্থান। এখন তাহলে বলতো কৈশিক স্থানে যে পানি থাকবে তার নাম কি হবে? কৈশিক পানি, সিম্পল। তাহলে কৈশিক স্থানে যে পানি অবস্থান করে তাকে আমরা কি বলবো? তাহলে কৈশিক স্থানের পানির নাম হচ্ছে কৈশিক পানি। ক্লিয়ার? তাহলে মাটির ভেতরে কোন পানি আছে? কৈশিক পানি। এবং সেই পানি উদ্ভিদগুলা গ্রহণ করে কোন পানি? কৈশিক পানি। বুঝছো? তাহলে দেখো লাস্ট লাইনে আমি লিখছি গাছপালা এই পানি গ্রহণ করে। কোন পানি গ্রহণ করে? কৈশিক পানি গ্রহণ করে। এখন যদি আমি কোশ্চেন করি উল্টা করে যে গাছপালা বা উদ্ভিদ কোন পানি গ্রহণ করে, অ্যান্সার কি? কৈশিক পানি। কৈশিক পানি কোথায় থাকে? কৈশিক স্থানে। কোথায়? কৈশিক স্থানে। আর কৈশিক স্থানে পানিগুলা কিভাবে আসছে, এটাই আমাদের কোশ্চেন, তাই না? পানি কোথায় ছিল? মাটির উপরে, মানে ভূপৃষ্ঠে। সেটা কোথায় নামবে? কৈশিক স্থানে। মনে করো আমি এখানে ছবি আঁকছিলাম, যদি ছবি আঁকানো জায়গা থেকে দেখাই তাহলে সময় কম লাগবে। ওইগুলা কালার আবার চেঞ্জ হয়ে গেছে, যাই হোক সমস্যা নাই। দেখো এখানে মাটির স্তর আঁকাইছিলাম, মনে করো এটা হচ্ছে মাটি, হ্যাঁ মাটি, আর এটা হচ্ছে গাছ, তো গাছের শিকড়। এখন এই যে ভেতরে ফাঁকা জায়গা, এই সবুজ সবুজ এই জায়গাগুলো কি? কৈশিক, মানে এটার নাম কি? কৈশিক স্থান। আর এই কৈশিক স্থানের গায়ে এখানে কি আছে? এগুলা কৈশিক পানি আছে, এগুলা কি? কৈশিক পানি। তাহলে উদ্ভিদ এই কৈশিক পানিগুলা নিবে। এখন প্রশ্ন হচ্ছে ভূপৃষ্ঠের পানিগুলা এখানে আসবে কিভাবে? এইখান থেকে কিছু সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র থাকে, থাকে না? কোনো কিছু যখন তুমি পানি রাখো মাটিতে, এগুলো অ্যাবজর্ব করে ভেতরে ঢুকে যায় না? তোমরা এখন ভাবো কিনা? তাহলে এটা হচ্ছে ফিল্টার হয়। ফিল্টার মানে কি? সূক্ষ্ম কোনো স্থান থেকে যখন নিচে নামে পানি, এটাকে বলা হয়, যে কোনো তরল তাকে কি বলা হয়? ফিল্টার। বুঝছো? ফিল্টার মানে কিন্তু পানি খায় ফিল্টার ওইগুলো না। ফিল্টার মানে কি? কোনো কিছু ছাকন, পরিশ্রবণ। বিষয়টা হচ্ছে সিম্পল কি, যে ক্ষুদ্র বা সূক্ষ্ম কোনো ছিদ্র দিয়ে যখন তরল যায় ওটা হচ্ছে ফিল্টার। তাহলে এখানে ফিল্টার হচ্ছে, ফিল্টার হওয়ার নাউন কি হবে? ফিল্টার হওয়ার প্রসেস ফিল্টারেশন, না ফিল্ট্রেশন। কি হবে? ফিল্ট্রেশন। আচ্ছা এখন ফিল্ট্রেশন কোথায় হচ্ছে? মাটির ভেতরে। ইন না, এর নাম কি হবে? ইনফিল্ট্রেশন। তাহলে বাংলা নাম কি হবে? অনুপ্রবেশ। কেন সূক্ষ্ম কথা বলছি না? অনু মানে কি? সূক্ষ্ম বা ছোট। তাহলে এটার নাম কি হবে? অনুপ্রবেশ, বা বাংলা ইংলিশে কি হবে? ইনফিল্ট্রেশন। পারবো আমরা? ক্লিয়ার? ওকে ডান। তাহলে আমাদের বৃষ্টির কাহিনী কি শেষ? ওকে, বৃষ্টি নিয়ে কাহিনী শেষ। তাহলে কি কি ছিল বলতো? প্রথমে কি ছিল? উদ্ভিদের, না না না, আমাদের পানি পান করি একটু পরে, ভূগর্ভস্থ পানি। কৌশিক পানি পান করলে তো আমরা গাছ হয়ে যেতাম। মানে কৌশিক পানি যদি পান করতে পারতাম, কৌশিক পানির ভেতরে কেন পান করতে পারি না আমি পরে, আমরা হচ্ছে ভূগর্ভস্থ পানি পান করি, এটা বুঝতে পারবা, সমস্যা নেই। চলে আসি, তাহলে আমরা কি পারবো? বসো। তাহলে আমরা কি পারবো? বৃষ্টির পানি কিভাবে, তিনটা ঘটনা কি হয়? উদ্ভিদের পৃষ্ঠস্থ প্রবাহ, তারপর কি সারফেস মানে পৃষ্ঠতলীয় প্রবাহ, তারপর হচ্ছে অনুপ্রবেশ। পারবো আমরা? এই তিনটা হেডলাইনে অ্যান্সার দিয়ে দিবা, বুঝছো? যদি পরীক্ষাতে আসে। ওকে চলে আসি, কারণ বইয়ের ভেতরে, হ্যাঁ তা আমি বলছি যদি আসে, আসবে না কেন? এটা কখন কোন জায়গা থেকে কি কোয়েশ্চেন করে, আমাদের তো যা পড়ানো সব আমরা পড়াবো। চলে আসি আমরা সেকেন্ড। এইটা হচ্ছে বইয়ের ভেতরে অনেক ডিটেইলসে হিজিবিজি করে লেখা আছে, আমরা একটু সংক্ষেপে ছোট করে লিখছি। প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে ভাই, হোয়াট ইজ ভূগর্ভস্থ পানি? গ্রাউন্ড ওয়াটার আসলে কি? দেখো খেয়াল করো, ভালো করে বোঝো লাইনটা। মাটির নিচে শিলার ফাঁকা স্থান। শিলা মানে হচ্ছে পাথর। শিলা মানে কি? পাথর। পাথর খণ্ড, বা এটাকে আমরা আর কি বলতে পারি?
শিলাখণ্ড, এইখানে যে ফাঁকা স্থান বা ফাটল ভেদ করে আরো গভীরে মাটি, মানে মাটির নিচে আরো গভীরে পানি যায়, মানে আরো গভীরে প্রবেশ করে এবং ভূগর্ভে সঞ্চিত থাকে। তাহলে ভূগর্ভে সঞ্চিত থাকে যে পানি, তাকে আমরা কি বলবো? ভূগর্ভস্থ পানি। সিম্পল ভাষায় বললে কি, ভূগর্ভে যা সঞ্চিত থাকে তার নাম কি? ভূগর্ভস্থ পানি। কিন্তু এখানে আরেকটা বিষয় আছে, পানি তো উপর থেকে আসতেছে, যে বৃষ্টির কথা বলতেছে, আরো অনেক কথাবার্তা বলতেছে। তাহলে এই পানিগুলা মাটির নিচে যাচ্ছে কি পাথরখণ্ড বা শিলাখণ্ড ভেদ করে। তা এই ছবি না দেখলে আমরা আসলে এই সংজ্ঞাটা ভালো করে বুঝতে পারবো না। এবার চলে আসি পরেরটা। যেহেতু আমরা আপাতত বুঝলাম মাটির অনেক গভীরে পানি থাকে, সেখানে নিচে জলাশয় আছে, যেমন আমরা পুকুর বলি, হ্রদ বলি, খাল বলি, নদী বলি। তো মাটির নিচে ভূগর্ভে যে জলাশয় আছে তার নাম হচ্ছে অ্যাকুইফার। কি নাম? অ্যাকুইফার, বা বাংলায় বললে ভূগর্ভস্থ জলাধার। ভূগর্ভস্থ পানি নিয়ে যে জলাধার তৈরি হয় তাকে অ্যাকুইফার বলে। সিম্পল, অ্যাকুইফার মানে কি? ভূগর্ভস্থ পানি। আমি একটু তোমাদের বই থেকে ভালো করে দেখাবো, আসলে বইয়ে দেখানো তো, আমি একটু মুছে তারপরে দেখাচ্ছি। খেয়াল করো, একটা জাহাজ বানাই ফেলছি, দেখছো? আচ্ছা, এইগুলো একটু মুছে দিই। এই কলটা আসলে শোনো, আচ্ছা সমস্যা নাই, আমার কথা আগে শোনো, আমি কি শেষ করি, বিষয়টা বুঝাই দিই তোমাদের। তো এখানে আমাদের বিষয় বলা আছে, সবাই একটু এই ছবির দিকে তাকাও। সবাই কি এই ছবি দেখতে পাচ্ছ? দেখো, এখানে খেয়াল করতে হবে, এটা এই পার্টটা সব থেকে ইম্পর্টেন্ট। এই পার্টটা বুঝতে পারলে আমাদের বাকি কাজ হয়ে যাবে। মানে এই ভূগর্ভস্থ পানি হচ্ছে এটা মেইন। ছবি না বুঝে তুমি উপরে কোনো কিছু পড়ে কোনো লাভ নাই, বুঝছো? আগে এটা বুঝবো, তারপরে এখানে আসতে হবে, নাহলে করে কোনো লাভ হবে না, শুধু মুখস্থই করা হবে, তাহলে আমার পড়ার কোনো লাভ হলো না। এখন চলে আসো। আচ্ছা, এটা পরিষ্কার আরো ফ্রেশ করা যাইতে পারে কিনা? আচ্ছা, আমি একটু বুঝাই দিই, শোনো। এখানে হচ্ছে নিচের দিকে তাকাও। এখানে আমি কিছু শিলাখণ্ড বা পাথরখণ্ড আঁকি। হ্যাঁ, মনে করো এইখানে লাল কালারের একটা শিলাখণ্ড আঁকালাম, ঠিক আছে? এটা একটা শিলাখণ্ড, ওকে? এটার এই সাইড দিয়ে আরেকটা শিলাখণ্ড, এই পাশে একটা শিলাখণ্ড আঁকালাম, এইখানে একটা শিলাখণ্ড আঁকালাম। তাহলে দেখো চারপাশে কি হয়ে গেল? অনেকগুলা শিলাখণ্ড। এবার একটু তাকাও, এই শিলাখণ্ড চারিদিকে শিলাখণ্ড দিয়ে আটকানো, মানে পাথর দিয়ে আটকানো। এই মধ্যে পানি আছে, এর মধ্যে কি আছে? পানি। এখন চারপাশ থেকে পাথর দিয়ে আটকানো, ভেতরে পানি, এই পানি কি কোথাও বেরোতে পারবে? আর সব থেকে ইম্পর্টেন্ট, বেরোনো হচ্ছে এই পানি। এর মধ্যে কি আর কেউ ঢুকতে পারবে কোনো পানি? পারবে? পারবে না। তো দেখো যে, আচ্ছা অ্যাকুইফার মানে কি বলছিলাম? ওই জলাশয়ের নাম কি? অ্যাকুইফার। এটা একটা অ্যাকুইফার। এই অ্যাকুইফারের চারপাশে কি আছে? শিলাখণ্ড আছে, মানে চতুর্দিকে। তাহলে কোনো পানি কি এর মধ্যে ঢুকতে পারবে? বুঝছি, ওকে। এবার চলে উপরের দিকে আমরা তাকাই। উপরের যে অ্যাকুইফার, এটাও আমরা, হ্যাঁ বলো, কোশ্চেন, হাত তোলো। আচ্ছা, ভালো প্রশ্ন করছে, ভিতরে পানি কিভাবে আসছে? আসলে ভিতরে পানি আগে থেকে ছিল, ওইখানে পাথর তৈরি হয়েছে, অথবা পাথর ফেটে গেছিল, ভিতরে পানি ঢুকছে। কিন্তু নর্মালি ওটা হয় না, পানি ছিল, চারপাশ থেকে পাথর আসছে। এটা প্রাকৃতিক বা ন্যাচারালি যখন তৈরি হয়েছে তখন, মানে পৃথিবী যখন সৃষ্টির ক্ষেত্রে এটা তৈরি তখন হয়েছে, বুঝছো? আরো কিছু বিষয় আছে, আমি শেষে এই কোশ্চেনের আরেকটা অ্যান্সার দিয়ে দেবো, সমস্যা নেই। খেয়াল করো, না ভালো প্রশ্ন তো, এটা করতে হবে না। দেখো, আমরা এখন এই চার সাইড থেকে এর কিছু শিলাখণ্ড আঁকাই দিব। মনে করো এখানে এই কালারের শিলাখণ্ড আছে, এইখানে একটা শিলাখণ্ড আঁকাচ্ছি, এটা এই পর্যন্ত মনে করো আছে। দেখো এইখানে মনে করো আর একটা শিলাখণ্ড আছে, এখানে শিলাখণ্ড আঁকালাম, এর চারপাশ জুড়ে আর একটা শিলাখণ্ড আছে। এখন তুমি এটা একটু খেয়াল করে দেখো, সবাই এটা ভালো করে লক্ষ্য করো। এই উপরের যে অ্যাকুইফার, এই অ্যাকুইফারের এইখানে শিলাখণ্ড আছে, এই সাইডে আছে, এই পাশে আছে, এই সাইডে আছে, নিচেও আছে। শুধুমাত্র কোথায় নাই? এই জায়গাটুকুতে এর কোনো শিলাখণ্ড নাই। তার মানে যদি কোনো, এটা কি উপরে কি ভূপৃষ্ঠ না? যদি ভূপৃষ্ঠ থেকে কোনো পানি, ভূপৃষ্ঠের পানি যদি এই অ্যাকুইফারে আসতে চায়, তারা আসতে পারবে কিনা? অ্যান্সার দাও। আসতে পারবে না? আসতে পারবে। তাহলে খেয়াল করো ডিফারেন্সটা আসলে কোথায় ছিল, খেয়াল করো। এই যে অ্যাকুইফার, এই অ্যাকুইফারে ভূপৃষ্ঠের পানি, মানে ভূপৃষ্ঠের সাথে তার সংযোগ আছে কিনা, চাইলে এখান থেকে ভূপৃষ্ঠ থেকে এর ভেতরে পানি আসতে পারবে।
নিচে যে অ্যাকুইফার, এই অ্যাকুইফারের চারপাশে শিলাখণ্ড আছে, এর মধ্যে কোনো পানি আসতে পারবে না। কিন্তু উপরের অ্যাকুইফারের শিলাখণ্ড আছে, কিন্তু কিছু কিছু জায়গাতে এরকম ফাঁকা আছে যেখানে কোনো শিলাখণ্ড নেই, যেখানে কোনো শিলাখণ্ড নেই। তাহলে যদি শিলাখণ্ড না থাকে, তাহলে এইখানে মনে করো শিলাখণ্ড নাই, তাহলে এই যে পানি উপর থেকে মানে ভূপৃষ্ঠ থেকে এই অ্যাকুইফারে পানি আসতে পারবে কিনা বলো। এখানে লিখি পানি আসতে পারবে, মানে পানি এখানে প্রবেশ করতে পারবে। যেহেতু নিচেরটাতে পানি প্রবেশ করতে পারে না, চারপাশ থেকে বদ্ধ মানে আবদ্ধ, তাই এটার নাম কি আবদ্ধ অ্যাকুইফার। আর এই উপরেরটায় এখানে হচ্ছে পানি আসতে পারবে, তাই এর নাম কি উন্মুক্ত অ্যাকুইফার। ক্লিয়ার? মানে সংক্ষেপে কি বুঝছো কিনা? বুঝছো যে ভূপৃষ্ঠের পানির সাথে যে অ্যাকুইফারের কানেকশন তার নাম কি উন্মুক্ত অ্যাকুইফার, আর যে অ্যাকুইফারের ভূপৃষ্ঠের সাথে কোনো কানেকশন নাই তার নাম কি আবদ্ধ অ্যাকুইফার। পারবো? এবার চলে আসো এইদিক পড়াশোনা করবো আমরা, ঠিক আছে? এখন দেখো আমি সংক্ষেপে এখানে লিখছি তোমাদের একটু বোঝানোর জন্য। প্রথম কথা হচ্ছে উন্মুক্ত অ্যাকুইফারের বৈশিষ্ট্য কি। দেখো প্রথম লাইনটা পড়ো, ভূগর্ভস্থ পানির স্তর থেকে ভূপৃষ্ঠ পর্যন্ত, মানে কার সাথে কার সম্পর্ক আছে? ভূগর্ভের পানির সাথে কার সম্পর্ক? ভূপৃষ্ঠের পানির সম্পর্ক। অনুপ্রবেশযোগ্য মানে এখানে প্রবেশ করতে পারি কিনা, শিলাখণ্ড ভেদ করে প্রবেশ করতে হবে। অনুপ্রবেশযোগ্য কি থাকে? শিলা স্তর থাকে। তাহলে উন্মুক্ত অ্যাকুইফারে ভূপৃষ্ঠের সাথে ভূগর্ভস্থ পানির অনুপ্রবেশযোগ্য শিলা স্তর থাকে, মানে শিলা স্তর কি পুরোপুরি আটকানো থাকে, কিছু জায়গা ফাঁকা থেকে অনুপ্রবেশ করতে পারে। ফলে কি হয় দেখো, ফলে সহজেই এই স্তরে পানি প্রবেশ করতে পারে। বুঝছো? ফলে সহজেই এই স্তরে পানি প্রবেশ করতে পারে, পারে কিনা বলো? পারে। এখন যদি সহজে প্রবেশ করতে পারে, মনে করো তুমি এখান থেকে পানি উঠাই নিচ্ছ, এই যে এখানে একটা টিউবওয়েল বুঝছো, তুমি টিউবওয়েল বুঝে এখান থেকে পানি উঠাই নিচ্ছ, তাহলে কি এখানকার পানি কমবে? কারণ উপরে পানি তুমি উঠাই নিচ্ছ, কিন্তু এখানে আবার পানি আসতে পারে কিনা? পারে। তার মানে এখানে কমবে? কমবে না। ওকে ডান। তাহলে চলে আসি পরের লাইনে কি আছে, এই স্তরের পানি উত্তোলন করে ফেললে সেটি পুনরায় কি পূর্ণ হওয়া সম্ভব। সবার কাছে কি বোঝা গেছে? তাহলে উন্মুক্ত অ্যাকুইফারে পানি যদি উত্তোলন করে নেওয়া হয় সেটা আবার পূর্ণ হওয়া সম্ভব কিনা? সম্ভব। বুঝছো? আমরা মেইনলি যে টিউবওয়েল থাকে এগুলো কোন জায়গা থেকে নেওয়া হয়? উন্মুক্ত অ্যাকুইফার থেকে। কিন্তু মনে করো তুমি ভালো আছো, তোমার ভালো সহ্য হচ্ছে না, চল আমরা সবাই মিলে একটা কাজ করি, বন্ধুরা 10 জন মিলে একটা বিল্ডিং বানাই। ওরা বিল্ডিং বানানো শুরু করলো। মনে করো বিল্ডিংটা কোথায় বানাবে? জায়গা আর পাইলো না, মনে করো আমি আঁকা দেখাই দিচ্ছি, মনে করো এইখানে বানাচ্ছে বিল্ডিং, এইখানে একটা বিল্ডিং বানাচ্ছে। বিল্ডিং এর নাম কি? বন্ধুর সংসার। ঠিক আছে, বন্ধুদের আর কি। হ্যাঁ, এইখানে বানাইলো। এবার মনে করো আরেকটা বন্ধু আসলো, কি তাহলে চল তোরা বিল্ডিং বানাইছিস, আমি তোদের বিল্ডিং এর সাইড দিয়ে রাস্তা বানাই দিই। ও তখন এখান থেকে কনক্রিটের রাস্তা বানাই দিল। ঠিক আছে, কনক্রিটের রাস্তা, বিল্ডিং, রাস্তা এগুলো বানাই দিছে না। এখন দেখো কোন জায়গা বানাইছে, যেইখান থেকে উন্মুক্ত অ্যাকুইফারে পানি ঢুকতে পারতো। ঠিক আছে, এখন কি আর উন্মুক্ত অ্যাকুইফারে পানি ঢুকতে পারবে? পারবে না। আচ্ছা, এবার চলে আসো, তাহলে যদি কোনো কংক্রিট বা রাস্তা এরকম বিল্ডিং থাকে, স্থাপনা থাকে, তাহলে কি সেই জায়গায় যদি এরকম সমস্যা হয়, সেখানে কি উন্মুক্ত অ্যাকুইফারে পানি প্রবেশ করতে পারবে না। ওকে, এখন মনে করো ঠিক আছে সবাই মিলে এখানে থাকে, এখন আগের চেয়ে পানির চাহিদা বেশি। মনে করো ওদের যে টিউবওয়েল ছিল, হ্যাঁ, সেটা মনে করো যে এইখানে এই পর্যন্ত ওদের গভীর ছিল। হ্যাঁ, এখন এইখানে আগে মনে করো ধরে নিলাম 100 লিটার পানি ছিল, ওরা পানি নষ্ট করতে করতে এই পানির লেয়ার নিচে নেমে যাচ্ছে। এবার কি হলো, পানি এইখানে চলে আসছে। দেখো পানি ধরো যে এইখানে চলে আসছে, এইখানে লেয়ার, তাহলে এই কল কি আর পানি উঠাইতে পারবে না। এই জন্য অনেক জায়গায় আগে যে টিউবওয়েলে পানি উঠছে এখন সেখানে ওঠে। কেন ওঠে না? কারণ এর পানির লেয়ার কি হচ্ছে, কেন নিচে নেমে গেছে ভাইয়া? কারণ উন্মুক্ত অ্যাকুইফার থেকে পানি নিচ্ছ, আগে কি হতো ফিল আপ হয়ে যেত, কিন্তু এখন এলোমেলো এত বেশি বিল্ডিং কনস্ট্রাকশন, রাস্তাঘাট, ওই অ্যাকুইফারে পানি ঢোকার জায়গা কমে যাচ্ছে। ফলে মনে করো অ্যাকুইফার থেকে তুমি পানি উঠাচ্ছ প্রতি বছর 50 লিটার, কিন্তু অ্যাকুইফারে পানি ঢুকতেছে মনে করো 10 লিটার, ঘাটতি কত? 40 লিটার। তাহলে এবার ঘাটতি হতে হতে কি পানির লেয়ার নিচে নেমে যাবে না? এবার তোমার যে টিউবওয়েলের পাইপ,
ওর নিচে চলে গেছে, তখন কি পাইপে পানি উঠবে? তখন কি করতে হবে? সাবমার্সিবল লাগাইতে হবে, তাই না? আচ্ছা, তো এই জন্য সেখানকার নলকূপ গুলো আরো কি করতে হবে? গভীর পাইপ লাগাইতে হবে, গভীর নলকূপ লাগাইতে হবে, সাবমার্সিবল লাগাইতে হবে। ওটাই আমি লিখছি। দেখো তোমাদের বইয়ে ওই লাইনটা নাই, বাট আমি বুঝাই দিচ্ছি, সবাই একটু খেয়াল করো। লাস্ট লাইন বুঝাই দিচ্ছি। ফার্স্ট, কিন্তু ভূপৃষ্ঠে যদি বন্ধুরা মিলে কংক্রিটের রাস্তা, দালান বা অন্যান্য স্থাপনার কারণে পানি প্রবেশ করতে না পারে, তখন কি হবে? একটা অপ্রবেশ্য স্তর সৃষ্টি হয়, মানে ওর মধ্যে দিয়ে আর প্রবেশ করতে পারে না। তখন কি হবে? ফলে পানি উত্তোলনের ফলে পানি কমে গেলেও তার কি হবে না? তুমি পানি উঠাচ্ছ কিন্তু পানি কি ঢুকতে পারতেছে? তাহলে কি পানি কি পূর্ণ হবে? পূর্ণ হয় না। তখন কি হচ্ছে? অতিরিক্ত পানি উত্তোলনের ফলে সেখানকার ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যায়। তার মানে পানির স্তর কি হচ্ছে? আগের চেয়ে আরো নিচে নেমে যাচ্ছে। সেক্ষেত্রে সে সকল এলাকার পানি উত্তোলন করতে নলকূপ বা পাম্পের পাইপ অনেক গভীরে প্রবেশ করাতে হয়, বা এমন পাইপ স্থাপন করতে হয় যা গভীর থেকে পানি তুলতে সক্ষম, যেমন সাবমার্সিবল। আমি লিখে দিছি, এটা লেখবা তাই এই জন্য। তোমার বইয়ের লাইনটা নাই, বাট বাকি সবগুলো আছে। আর বইয়ের লাইনগুলো এলোমেলো আছে, আমি সাজাই দিছি পরপর। বুঝতে পারছো? ক্লিয়ার? এই জন্য এটা পড়ালাম না। এবার চলে আসো, দেখে আমরা সবাই উন্মুক্ত অ্যাকুইফার বুঝতে পারছি। নর্মাল অবস্থায় কি? নর্মাল অবস্থায় উন্মুক্ত অ্যাকুইফারে পানি আছে, আমরা পানি নিচ্ছি, পানি আবার ফিল আপ হয়ে যাচ্ছে। কিন্তু যদি কোনোভাবে ওর যে রাস্তা যাওয়ার যে জায়গা, ওটা যদি আমরা অপ্রবেশ্য করে দিই, তাহলে সেখানে পানি উঠাচ্ছি কিন্তু পানি আর যাচ্ছে না, ফলে লেয়ার নিচে নেমে যাবে। তখন কি? পাইপ হচ্ছে লেয়ার নিচে নেমে যাবে। তখন কি হবে? পাইপ আরো গভীরে দেওয়া লাগবে। এবার লাস্ট বিষয় দেখো ভাই, 1 মিনিটে হয়ে যাবে ইনশাল্লাহ। আবদ্ধ অ্যাকুইফার খেয়াল করো, কি বলছি? মাটির অনেক গভীরে থাকে, এর উপরেও নিচে দুটি অপ্রবেশ্য শিলা স্তর থাকে। খেয়াল করো, বইয়ে লেখা আছে, এটা আমি তোমাদের ছবি দেখাচ্ছি, সবাই দিকে তাকাও। এই যে আবদ্ধ অ্যাকুইফার দেখতে পাচ্ছ, এই আবদ্ধ অ্যাকুইফারের এইখানে লেয়ার আছে পাথরের শিলা স্তরের, নিচে আছে না? দুই সাইডে আছে, পাশেও আছে। পাশের কথা এখানে বলা নাই, কারণ অনেক বড় জায়গা জুড়ে থাকে। আমি জাস্ট এটা বোঝানোর জন্য পাশেও দেখাইছি, ঠিক আছে? এখন সবাই খেয়াল করো, তাহলে এর চারপাশে কি শিলাখণ্ড আছে না? তাহলে এখানে কোনো পানি প্রবেশ করতে পারবে? এবং মাটির অনেক গভীরে থাকে, মানে উন্মুক্ত অ্যাকুইফারেরও নিচে কে থাকে? আবদ্ধ অ্যাকুইফার থাকে। এখন নেক্সট লাইনটা একটু ভালো করে দেখো, যদি এর শিলাখণ্ডে বা পাথরে, আচ্ছা এখানে প্রথম লাইন কি ছিল? যে দুইটা শিলা স্তর থাকে, ফলে পানি এখানে কি করতে পারে না? প্রবেশ করতে পারে না। পরের লাইন দেখো, যদি এর শিলাখণ্ডে বা পাথরে কোনো ফাটল বা ছিদ্র থাকে, তবে সেই ছিদ্র দিয়ে পানি কিভাবে বেরোবে? উচ্চ চাপে বের হয়ে আসে। কারণ, আগে পড়ে বক্স করে তারপরে আমি বুঝাই দিচ্ছি। কারণ পানির উপর পাথরের চাপ, সবাই পাথরের চাপ একটা গোল করো, বক্স করো, এটা 1 লেখো। পাথরের চাপ 1, আর উন্মুক্ত অ্যাকুইফারের চাপ এটা হচ্ছে 2। দুইটা চাপ, উন্মুক্ত অ্যাকুইফারের পানির চাপ আর কার চাপ? পাথরের চাপ। এই দুইটা চাপ ওর উপরে পড়ে। এখন আমি ভালো করে বুঝাই দিলে বুঝতে পারবা। তাই সবাই একটু খেয়াল করো। মনে করো এখানে সবাই দাঁড়াইছে, ওই দুটো বক্স করছে, তাকাও এদিকে। আবদ্ধ অ্যাকুইফারের ভেতরে কি হবে? আবদ্ধ অ্যাকুইফারে মনে করো এখানে একটা ফাটল সৃষ্টি হয়েছে, ঠিক আছে? এখন তুমি জানো যে এইখানে যে পানিগুলো আছে, সেই পানির উপরে কার কার চাপ আছে? উপরে কি একটা পাথরের লেয়ার আছে না? শিলাখণ্ড আছে একটা, তার একটা চাপ এখানে পড়তেছে। আবার এখানে উন্মুক্ত অ্যাকুইফার আছে না? এই উন্মুক্ত অ্যাকুইফারে পানি আছে না? সেই পানির ওজন আছে না? তাহলে পাথরের ওজন এর উপরে পড়তেছে, উন্মুক্ত অ্যাকুইফারের পানির ওজন এর উপরে পড়তেছে। তাহলে এই দুইটা চাপে, ও তো এমনি চেপে আছে, তো প্রথমে কি হচ্ছিল? কোনো পানি বেরোচ্ছিল না, কিন্তু যেই ফেটে যাবে কোনো এক জায়গায়, তখন পানি বের হবে। কিন্তু পানি কি আস্তে আস্তে বেরোবে? এত বেশি চাপ, পানি কি হবে? এখান থেকে বেরোয় এভাবে বের হবে। তখন কি উচ্চ চাপে পানি বের হবে। কিভাবে বের হবে বলো? উচ্চ চাপ। কি লিখতে? উচ্চ চাপে বের হবে। পানি কিভাবে বের হবে বলো? উচ্চ চাপে। ক্লিয়ার? কারণ দেখো নরমালি এখানে দেখো, মনে করো এখানে তুমি একটা ছিদ্র করলা, এবার চাপ দিলা, তাহলে কি অনেক জোরে পানি বেরিয়ে যাবে না? জানি কি না? প্র্যাকটিক্যাল দেখাবো নাকি? না না, বেলুন আছে না, নিঃসরণ ব্যবন, ওটা দেখাবো না, এইগুলো দেখানো লাগে। এখন দেখো না, আমি আগের ব্যাচে ওই পানি ঢেলে গাছের উপরে দেখাইছি। দেখো শোনো, লাস্ট বিষয়, তাহলে খেয়াল করো, এই আবদ্ধ অ্যাকুইফারের কোনো এক জায়গায় যদি ফাটল হয়, তাহলে এই সব কিছুর চাপে পানি অনেক জোরে বেরোবে না?
উচ্চ চাপে বের হবে। আর যখন উচ্চ চাপে বের হবে তখন তুমি যখন দূর থেকে এরকম যদি কোনো কিছু দেখো, কোনো একটা পৃথিবীর এলাকাতে এরকম উচ্চ চাপে পানি বেরোচ্ছে, এটার না, এটাকে তখন বলা হয় হচ্ছে আর্টেসিয়ান কূপ। কি বলা হয়? আর্টেসিয়ান ওয়েল। ওয়েল মানে কি? কূপ। দেখো বইয়ে লেখা আছে, দেখাই দিচ্ছি, বইয়ের লাস্টে আছে আবদ্ধ অ্যাকুইফারে যাও, যে উচ্চ চাপে, দেখো আবদ্ধ অ্যাকুইফারের ছিদ্র বা ফাটল দিয়ে ভূগর্ভে থাকা উচ্চ চাপের পানি বাইরে বের হয়ে আসলে তাকে কি বলা হয়? আর্টেসিয়ান কূপ বা আর্টেসিয়ান ওয়েল বলা হয়। বুঝছো? এখন মনে করো তোমার বন্ধু কানাডায় গেল ঘুরতে, দেখে মাটির নিচ থেকে এরকম করে পানি বেরোচ্ছে, তাহলে কি বুঝতে হবে এখানে কি আছে? আর্টেসিয়ান কূপ আছে। ঠিক আছে? তাহলে কি আমরা আবদ্ধ অ্যাকুইফার, উন্মুক্ত অ্যাকুইফার এবং পানি এগুলো পারবো? ওকে, তাহলে এই টপিকটা এখানে, আর আগামী দিনে আমরা হচ্ছে আরো অন্য জিনিসপত্র পড়বো। আশা করি 2-3টা ক্লাসের মধ্যে শেষ করে ফেলতে পারবো। ঠিক আছে? সবাই সুন্দর করে পড়ে আসবা, এগুলা কিন্তু পরীক্ষাতে আসতে পারে। ওকে, সবার জন্য ওকে, আল্লাহ হাফেজ।